জানাই, তোমাদের প্রণাম জানাই। হে বট বৃক্ষ, ফল ভরে আনো তো লটকনো বৃক্ষ। তোমাদের ফলেরা জানে সে কথা, তাদের শরীরে জমে আছে মাটির গর্ভে শুয়ে থাকা ইতিহাস। সেই ইতিহাস আমার সম্মুখে বসে থাকা প্রত্যেকে পূর্বপুরুষের স্মৃতি তর্পণ করতে বসেছি এখানে। হে লেবু বাগানের ফলেরা, শক্তি যোগাও, শক্তি যোগাও, শক্তি যোগাও আমাদের, যেন বলতে পারি ব্রহ্মপুত্রের পার ঘেঁচে দাঁড়িয়ে থাকা জনপদের কথা। ঘুমন্ত নগরের চিহ্ন ছড়িয়ে আছে উয়ারি বটেশ্বরে। নাট্য উপস্থাপনের প্রারম্ভে প্রণাম জানাই হানিফ পাঠানের চরণে। 1933 স্মরণ করি সেই 1933 সালের শীত সকালের কথা। সোনালি রোদ ওয়ারি গ্রামে চমকায়। সেই আলোয় খননের জন্য কোদালে নামে মাটিতে ইতিহাসের শস্য দানা মাটি তার শরীরে লুকিয়ে রাখতে পারে না, উন্মোচিত করে ইতিহাসের মুখ। গর্ভ থেকে বের হয়ে আসার উপভর্তি মাটির পাত্র শব্দ তলে ঝনঝন ঝনঝন। হানিফ পাঠান রূপার মুদ্রা দেখেন হাতে, বুক তাহার দুরু দুরু করে। এর গায়ে কত না ইতিহাস, কত না মানুষের জীবন গাথা লেখা আছে। তারপর শুরু হয় তার সন্ধান, মাটির গভীর থেকে শুরু করে। সন্ধানের সূত্র দিয়ে যান পুত্রের কাছে, পিতার দেওয়া ভার কাঁধে নিয়ে পুত্র সন্ধানে নামে। পুত্রের নাম মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। পিতার দেখানো পথেই সন্ধানে নামেন। আরিয়াল খা, গঙ্গাজলি, কয়লা আর পাহাড়িয়া নদীর পাড়, আর তার চেয়ে দূরে মূল ব্রহ্মপুত্র নদ ঘুরে ঘুরে সন্ধান করেন মাটির গর্ভে শুয়ে থাকা নগরের চিহ্ন অথবা পিতার স্বপ্ন। পলাশ, শিবপুর, মনোহরী, রায়পুরা, বেলাব ঘুরে ঘুরে খুঁজেছেন পিতার মুখ। পিতা তার সমাধিস্থ এই মাটিতে, যেন মাটি থেকে আশীর্বাদ করেন পুত্রকে, সন্তান আমার আলোর সন্ধান করো, তোমার হাতেই জ্বলবে আলো। ইতিহাসের মুখ আর মাটির গর্ভে শুয়ে থাকা সভ্যতার স্মারক। পিতার নির্দেশ শিরোধার্য, পুত্র তাই পিতার দেখানো পথে হাঁটতে শুরু করেন। পড়ান স্যার, ও পড়ান স্যার। জি বলুন, পাইছেন কিছু? কাল বৃষ্টি হয়েছে, নিশ্চয়ই পুঁতি পাওয়া যাবে। পুঁতি আর কবচ আপনারা পাইছে? খোঁজেন খোঁজেন। রূপা, রূপা, মাটি করার জন্য একটা কিছু নিয়ে আয়। পারবো না। নিয়ে আয় না মা। জলদি আয়।
রূপা, দেখেছো এটা কি? কি ওটা? আমার মনে হচ্ছে এটা হাত কুঠার। হাত কুঠার? হ্যাঁ, ভালো করে দেখ, আরো একটা হাত কুঠার। এই তো, এই মাটিতেই থাকতেন আমাদের পূর্বপুরুষেরা। হ্যাঁ, এই মাটিতে। কেমন ছিল তাদের হাত, তাদের মুখ, তাদের এই শরীরের গঠন কেমন ছিল? রূপা, এটা আমাকে দে, আমাকে দে, আমাকে দে। সুধীজন, নাট্য জমিনে প্রবেশের এই পর্বে ভূমির পরিচয় দেওয়া প্রয়োজন। লালমাটির এই জমি বাংলাদেশের নরসিংদী জেলা। ঢাকা বিভাগের এই জেলা ব্রহ্মপুত্র অববাহিকা। পুরো জেলা জুড়ে ইতিহাসের নানা উপাদান ছড়িয়ে আছে। সেই ইতিহাস আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দিয়েছে। তখনও আকাশ গভীর নীল হতো, সূর্য চকমকে আলো দিত। সেই উজ্জ্বল আলোয় মাথা উঁচু করে থাকতো এখানকার মানুষেরা। এই দুর্গনগরের চারপাশে বিশাল এক পরিখা ছিল। ব্রহ্মপুত্রের জল এতে প্রবাহিত হতো।
গেছি। আহা, খুব টক না, এত খেতে হয় না, যা। জ্যাঠা আমি সত্যি পেয়ে গেছি। আমি জানি তো তুই পেয়েছিস, তুই লটকন ছাড়া আর কি পাবি বল, যা বাড়ি যা। জ্যাঠা তুমি এদিকে এসো, আমি সত্যি পেয়ে গেছি। দেখি কি পেয়েছিস, দেখি। পেয়েছি পেয়েছি পেয়েছি। দেখা কি পেয়েছিস, দেখা। দেখাবো না। আরে দেখা না। আহা, এদিকে আয়, মা, শোন 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 না, আরে দেখা আমাকে। উহ, অনেক হয়েছে মা, এবার দেখা। সলিমানি পাথর পেয়েছি। সুলেমানি পাথর, এটা হচ্ছে পুঁতি, দেখেছিস? এটা হচ্ছে আমাদের প্রাচীন পুঁতি। পুঁতি সলিমানি পাথর না? না, কিন্তু সবাই যে বলে এই পাথর নাকি সুলেমান নবীর সন্তান তার জন্য মেরেছে। সবাই বললে কি হয়? এই দেখ, এদিকে আয়, এই দেখ, এর গায়ে কি সুন্দর নকশা, দেখেছিস? এটা আমাদের এখানেই তৈরি হতো। এই তো, এখানে কারখানা ছিল। কারখানা? হ্যাঁ, কোথায় কারখানা? সে অনেক আগের কথা, কত আগের কথা? 2500 বছর আগে। 2500 বছর আগের কথা? হ্যাঁ। তোমার মাথাটাই গেছে। আহা, এটা নিয়ে তুই কোথায় যাচ্ছিস? আমাকে দিয়ে যা। শয়তান দাঁড়াবো। কি সুফি সাহেব, কি করছেন? মাটি মাখি মাটি মাটি মেখে মাটির স্বাদ গন্ধ দিচ্ছি। তাই? হ্যাঁ, এই মাটির শরীরে লেখা আছে ইতিহাস। হয়তো 5000 বছর কিংবা তারও বেশি সময়ের ইতিহাস লেখা আছে এই মাটিতে। মাখেন মাখেন, ভালো করে মাখেন, কিন্তু কিন্তু আবার যে শুরু করতে চান, টাকা পাবেন কোথায়? মানুষই তার ইতিহাস জানবার জন্য টাকা দেয়। আবার খনন শুরু করব, দেখা যাক কত দূর যেতে পারি। এখন চলুন, জানকার যাবো, আসুন। হ্যাঁ চলুন। এই মাটিতে কত না পুরনো সভ্যতা জমে আছে। সুফি মুস্তাফিজুর রহমান এবং হাবিবুল্লাহ পাঠান ঘুরে বেড়ান সেই সভ্যতার খোঁজে। শিহরণে জাগানো সে গল্প। হাবিবুল্লাহ পাঠান যারা রূপকে দিয়ে যেতে চান বংশ পরম্পরার এই ঐতিহ্য নিয়ে যান ওয়ারি বটেশ্বর থেকে যান করতে। সেখানে মাটি খুঁড়ে খুঁজে পাওয়া গেছে একটি বিহারিকা। সপ্তম কিংবা অষ্টম শতকের এই বিহারিকায় বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, আর মঞ্চে মঞ্চে আলোড়িত হতো বুদ্ধের উপাসনা। শ্রেষ্ঠ রত্নের মতো অতুলনীয় বোধিসত্ত্ব জন্ম নিলেন ঠাকুরদের গ্রামে লুম্বিনী জনপদে। তিনি জন্ম নিলেন মানবের মঙ্গল ও সুখের জন্য। প্রভু, তার কথা বলুন,
আমরা তার কথা শুনতে চাই। বোধিসত্ত্বের জন্মের পরে অসিত ঋষি এসেছিলেন শুদ্ধোদনের গৃহে। তার তিনি বললেন এই শিশু মনুষ্য প্রাণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তারপর তার চোখে জল নামে। তিনি কাঁদতে থাকেন। ঠাকুরা তাকে জিজ্ঞাসা করিল, কুমারের জীবনে কি কোনো বিপদের আশঙ্কা আছে? তিনি বললেন, এই কুমার পরে সংযুক্ত হবেন। অথচ আমি তার ধর্মোপদেশ শুনে যেতে পারবো না, সেই জন্যই আমি কাঁদছি। এসো, আমাদের পাঠের সময় হয়ে এসেছে। বুদ্ধ আমাদের মঙ্গল করুন। তিনি আমাদের মঙ্গল করুন, যিনি আমাদের সৃষ্টি করেছেন। লালবাড়ির এই পাহাড় ধরে ছুটতে ছুটতে আমরা পথ পেয়েছি পদ্ম মন্দির। আর ওয়ারি বটেশ্বর। বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির চিহ্ন নিয়ে সে বেঁচে আছে মাটির গভীরে। হয়তো এই মন্দির ভিটায় ছুটে আসছেন সে যুগের মানুষেরা নিজেকে সমর্পণ করতে বুদ্ধের কাছে, প্রতিজ্ঞা করতে অষ্টমার্গ পালনে। হাটপাপ্পির পদ্মার সামনে বসে প্রতিজ্ঞা, ভালো কাজ করার স্বপ্ন। নিশ্চয়ই মহামতি বুদ্ধ তাদেরকে রক্ষা করতেন, সুযোগ দিতেন প্রতিজ্ঞা পালনের। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এটা পরীক্ষার অপর প্রান্ত। কত? 600 মিটার। আমরা দুর্গনগরীতে যাচ্ছি। টলেমি এই জায়গাটির কথাই বলেছেন। হ্যাঁ, এটাই সেই সোনাগড়া। না, এটা সোনাগড়া না। ভাইয়া তুমি কি নিশ্চিত এটা সোনাগড়া না? তোরাও তো নিশ্চিত না যে এটাই সোনাগড়া? টলেমি জায়গাটি এটি। আরে ভুলে গেলে চলবে না, এখান থেকে পাটালার শত শত হাত কুড়ে পাওয়া গেছে। পাওয়া গেলে কি হয়? ভাইয়া উঠা দিয়ে কি করা হতো তখন? তোর কি মনে হয়? আমার তো মনে হয় যুদ্ধ আর শিকারের কাজে ব্যবহার করা হতো। তাহলে এতগুলা হাত করে একসাথে থাকবে? আরে একজনের বাড়িতে রেখে দিতে প্রয়োজন
কবে সব মেনে নিলাম, কাজ কর। ভাইয়া, তুমি কি জানো এখান থেকে কাঁচের বাক্স করে পুঁতিও পাওয়া গেছে? শুধু পুঁতিই না, এখান থেকে 1956 সালে 4000-এরও বেশি রূপার পয়সা পাওয়া গেছে। বাংলাদেশে অনেক জায়গায় রূপার পয়সা পাওয়া গেছে। প্রধানের কোপে 9 জনের রূপার পয়সা ভরা হাড়ি বেরিয়ে এসেছে। শুধু টাকার অভাবে পাঠান স্যার কিনতে পারেননি। আর চারপাশ থেকে যা মনে হচ্ছে এখানে আরো রূপার পয়সা থাকতে পারে। তাহলে এখানে পয়সা তৈরির কারখানা ছিল। কারখানা ছিল কিনা বলা মুশকিল। এখানে বিভিন্ন দেশ থেকে বণিকরা আসতো, রূপার পয়সার বিনিময়ে নিয়ে যেত শাড়ি, গহনা, নানা দ্রব্য। না, এখানে পয়সা তৈরি কারখানা থাকলেও পারে। এখানে ধাতু গলিয়ে পয়সা তৈরি করা হতো। তুমি তো মহাজ্ঞানী। আরে আমি কি আমার কথা বলছি নাকি? পাঠান স্যারের সুবিধার মধ্যে গল্প করতেছি। ওই সবকিছু শুনে কি প্রমাণ হয় না যে এখানে রূপার পয়সা তৈরি কারখানা ছিল? ইতিহাসের নতুন আরেকটি দরজা খুলে গেল। ইতিহাসের নতুন দরজা খুললো কিনা জানি না, তবে এটা নিশ্চিত যে এখানে পয়সা তৈরির কারখানা ছিল। আফসোস, যদি আমরা সভ্যতার সব উপাদানকে নষ্ট করেছি, তাকে রক্ষা করার কোনো উদ্যোগ নিচ্ছি না। তুষার ভাইয়া, এই তুষার ভাইয়া, হ্যাঁ, এই জায়গাটি কোন জনপদের অংশ ছিল? এটা বঙ্গের অংশ ছিল বলে কোনো ইতিহাসবিদ মনে করে। বঙ্গের অংশ? হ্যাঁ, এখানে যে রূপার পয়সা পাওয়া গেছে তার উপর নৌকার ছাপ আছে। ফরিদপুর, বরিশাল এই অঞ্চল মিলে বঙ্গের অংশ। আরে আমার তো মনে হয় এটা প্রাচীন সমতল জনপদের অংশ। হ্যাঁ, মেঘনার পূর্ব দিকে নোয়াখালী আর কুমিল্লা সমতলের অংশ। তাছাড়া ত্রিপুরা থেকে মেঘনা পর্যন্ত হচ্ছে বিস্তৃত সমতল অঞ্চল। যেহেতু বর্ষার ব্রহ্মপুত্র ঠিক পাশে রয়েছে, ধরে নিতে হবে সমুদ্রের মাঝে। হ্যাঁ, তোমরা দুজন তো সব কামেই একখানি। এখন কি আছে? এখন তুই জানিস না কি হয়েছে? তুই জানিস না? এই এই থাম থাম, এটা বঙ্গ নয়, সমুদ্র নয়, এর নাম হচ্ছে লোহিত। লোহিত? হ্যাঁ, তুমি আবার আন্দাজে একটা নাম দিলে আর কি? আন্দাজে নয়, লোহিত? মহাভারতে লোহিত নামের একটি জনপদের উল্লেখ আছে। মহাভারতের নাম থাকলেই লোহিত হবে। এই, তুই জানিস না ব্রহ্মপুত্রের আরেকটা নাম হচ্ছে লোহিত, তাই এটাকে বলা হয় লোহিত। তাছাড়া সুফি স্যার এই জনপদের নাম দিয়েছেন লৌহিত্য। আর এর রাজধানী ওয়ারিবটেশ্বর। আর এখানেই গড়ে উঠেছে দুর্গনগরী। তাহলে মারা গেল এর নাম লোহিত। হ্যাঁ? এই দেখ কি পেয়েছি, দেখ। এই এদিকে আয়। এটা কি? আমার তো মনে হচ্ছে এটা পোড়ামাটির নিক্ষেপ অস্ত্র। এই ভারতের পশ্চিমবঙ্গের বানগড়েও ঠিক এইরকম একটা নিক্ষেপ অস্ত্র পাওয়া গেছে। ইতালির পম্পেও নগরে এরকম একটি নিক্ষেপ অস্ত্র পাওয়া গেছে। তার মানে পম্পেই নগরের মতো আমাদের অঞ্চলও সামরিকভাবে শক্তিশালী ছিল। চল এটা নিয়ে সুফি স্যারকে দেখাই, আর নেদারল্যান্ড থেকে কার্বন টেস্টের রিপোর্ট এসেছে কিনা জেনে আসি গিয়ে। চল। ভাইয়া, কার্বন টেস্ট আবার কি? কার্বন টেস্ট হলো জীবাশ্ম, যেমন কাঠ, কয়লা, প্রাণীর হাড় ইত্যাদিতে কার্বনের পরিমাণের ভিত্তিতে তার বয়স নির্ণয় করা। 5786 বছরে জীবাশ্মে কার্বনের পরিমাণ অর্ধেকে নেমে আসে। তাই কি পরিমাণ কার্বন ক্ষয়প্রাপ্ত হয়েছে তার ভিত্তিতে জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়। আর যেহেতু পরীক্ষাটি কার্বনের পরিমাণের উপর নির্ভর করে, তাই পরীক্ষাটিকে বলা হয় কার্বন 14 পরীক্ষা বা কার্বন 14 টেস্ট। হয়েছে তোর? এই সবকিছু গুছিয়ে নে, স্যারের কাছে যেতে হবে। চল চল। গঙ্গারিদ্ধির কাছে প্রণাম জানাই, আর মাটিতেই দাঁড়িয়ে বলছি আমাদের গৌরব গাথা। মনে পড়ে বীর আলেকজান্ডারের কথা, যার সৈন্যরা একের পর এক রাজ্য জয় করে ভারতবর্ষের বিপাশার তীরে এসে শুনতে পান নদীর উল্টো পারে বেশ কয়েকজন রাজা ছিলেন। তাদেরই ছিলেন একজন রাজা নন্দ, যার বিশাল সাম্রাজ্য
এবং বিশাল বাহিনীর কথা শুনে যে কোনো বাহিনী ভয়ে কেঁপে উঠত এবং তা দেখে আলেকজান্ডারের সৈন্যবাহিনীরা পিছনে যেতে উতলা হয়ে যায়। বললেন না গঙ্গারিদ্ধির রাজার কথা, যার ছিল পদাতিক, অশ্বারোহী আর হস্তি বাহিনীর বিশাল গৌরব। আলেকজান্ডার কি শুনেছিলেন গঙ্গারিদ্ধির কথা? তার শিবিরে খবর গিয়েছিল পূর্বে প্রসিয়ায়, আরো পূবে গেলে পাওয়া যাবে গঙ্গারিদ্ধি। অবশ্য আমাদের ইতিহাস তাই বলে। গঙ্গারিদ্ধির রাজার কথা শুনে মিশর পারস্য জয় সম্রাটের যুদ্ধ করার ইচ্ছা হতো। জয়ের নেশায় সম্রাট সৈন্যদের লোভ দেখান, সাহস যোগান, কিন্তু ভয়ে সৈন্যদের হাত পা কেঁপে ওঠে। রণক্লান্ত সৈন্যদের নিয়ে সম্রাট আর সামনে যেতে পারেন না, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে অজেয় গঙ্গারিদ্ধি। আসলে অজেয়। শুধু তাই নয়, তাকিয়ে দেখুন ২৫০০ বছর পেছনের দিকে। তখন এই কয়লার বুকে জল বয়ে যেত, সেই জলের মাথায় বণিকেরা এসেছিল। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, রোম আর গ্রিস থেকে তারা এসেছিল বাণিজ্যের জলযান নিয়ে। উত্তাল সাগরের সঙ্গে লড়াই করতে করতে তারা এসেছে আমাদের এই জনপদে। দুর্গনগর ওয়ারির ব্যবসায়ীদের কাছ থেকে কিনেছিলেন কাচের নকশাপুতি, তাছাড়া জলযান বুঝাই করে নিয়েছিলেন এইখানকার পণ্য। তাছাড়াও এখানকার নাগরিকেরা কিনেছে তাদের ব্যবহার্য পণ্য। রোম সৌদাগরের মাল কখন নিয়ে যাবো? তোরা তো চিন্তা কর, তুই তোর কাজ কর। যা, পুতুগুলো নিয়ে আয়। ওইদিকে গেল, এদিকে যা। ভাই, বারবার আমার কাছে কি? আমার আর কি দশটা নাকি? একটু আগে না নিয়ে গেলি, ওইখানে যা। ও, তাহলে আমার বকা দেন কে? এত যে চালান দিছাও, দিবে আনে কেমনে? এবার তো পাথরও কম। কেন? কেন আমার কি মনে নেই? গত বছর যে ভয়াবহ বন্যা হইলো, বিন্দার পর্বত থেকে তো পাথরও আসে নাই। হ্যাঁ, এই তোমার পাথরে আজীবনের সমস্যা। কিরে, রোমবাসীকে পুঁতির চালানকে এবার তাহলে দিতে পারবো না? দিবে কেমনে? খালি খাদায় খাদায় মারে। আরে চলো, তারা তোমরা নিছো না আমি নিছি? হ্যাঁ, খালি ঝগড়া কাজ নাই। তারা ঠিকই দেওয়া যাবে। পাথর করে কিছু পুঁতি বানাইছি, পুঁতির গাড়ি নষ্ট করা প্রায় শেষ হয়েছে নাকি? দাও দাও। আমাদের কাছ থেকে পুঁতি কিনা ওরা বেশি লাভ করে। তাতে তোমার সমস্যা কি? তোমার কি পয়সা কম দেওয়া নাকি? আমি তো কথা কইলো দোষ না কইলো দোষ। এই, তুই চুপ কর, কাজ কর। এইবার পুঁতির দামটা একটু বেশি নিতে হবে। এইবার পুঁতির দামটা বেশি করে নিতে হবে। কিরে, এই রোমবাসীরা কি এবার রক্ষা কবচ পায় নাই নাকি? গতবারও না দিলাম। না, এবার মনে কবজ তখন যাইবো না। কবজ গায়ে নৌকা নকশা করে অনেক কোটি। আবার ঝগড়া শুরু হয়েছে না? সকাল থেকে তো কি কাজ করছো দেখছি। সবাই একটু ভালো করে কাজ করলে কবজ ঠিকই দেওয়া যাইবো। ওকা, ওরা কবজ দিয়া কি করে? কবজ ওরা গলায় দে, গলায় দিলে জলে কোনো বিপদ হয় না। এই জন্য তো ওরা কবজ বেশি চায়। ও, এই, তোমরা সব গুছাই ফেলো। তাড়াতাড়ি চলে আসবে, কবজ শুরু করতে হবে। এই, কই যা, এগুলো না, এই যা, পুঁতি নিয়ে আয়, পুঁতি আয়। তাড়াতাড়ি আয়, পুঁতির চালানটা রোমবাসীকে দিয়ে আসতে হবে। আয়, এটা কে নিব না? এই, ও সর্দার, কিসে? আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় কিনা লাগবো।
আমাদের কাছে শেষ করো, তারপর কাপড় দেও আর কাপড় দেও। বুঝতে পারছিস কেন? খাওয়ার পয়সা নাই, এই খাওয়ার পয়সা পাই না ঠিক মতো। আরে বছর বছর ওরে কাপড় কিনে দাও। এই কাজী ভাই, এই কাপড় আমি আমার পয়সা তো নেই, তোর সমস্যা কি? এই এত কথা কষ্ট কর। এই তুমি আমার আর পক্ষ করে যাও না? আমার পক্ষ নেব নাকি তোর পক্ষ নেব নাকি? এই চালানের কথা উল্লেখ খালি ওর কাপড় কিনে যায়। এই পয়সা তো নেই আমার, মিয়ার কাছ থেকে, সরকারের কাছ থেকে। তোরা তো পুরো গেলে এই সব জায়গায় খালি বেজার লাগা। সবার লাগে আমাকে, সরকারের লাগে লাগে। রং বণিকেরা অনেক জলপথে পাড়ি দিয়ে অনেক বন্দর ঘুরে ঘুরে এসেছে আমাদের এই জলপথে। এই অঞ্চলের আবহাওয়া তাদের এক অন্যরকম অনুভূতি দিয়েছে। এখানকার মাটিতে তৈরি করা ঘর, আবার মাটির উপরে তুলসী দিয়ে বানানো ঘর যেন প্রযুক্তির সাথে তাদের সেতু বন্ধন তৈরি করেছে। বিস্ময় জাগায় এই সভ্যতার স্থাপত্য শৈলী। ঘুম বণিকেরা জলযান থেকে নেমে এই চুনসুরকির পথ ধরেই হেঁটেছেন আমাদের মসলিনের খোঁজে। কাব্য করবেন না, ওই মসলিন সেটা মুঘল আমলের কথা। এখানে সভ্যতার নানা উপাদান পাওয়া যাচ্ছে বলে ভুল জিনিস আমাদের উপরে চাপিয়ে দেবেন, সেটা কিন্তু ঠিক না। আহা, আমার পুরো কথাটা তো আপনি শুনুন আগে। না, আমি ওই মসলিন নিয়ে কোনো কথাই শুনতে চাই না। গাল গল্প বরং আপনি অন্য কাউকে করুন। আচ্ছা ঠিক আছে, আমি না হয় গালগপ্প করছি, কিন্তু ওই যে হেরোডোটাস মানে ওই গ্রিক ঐতিহাসিক, হ্যাঁ, তিনি লিখেছেন মিশরের মমির গায়ে জড়ানো হতো যে মসলিন, তা তৈরি করতেন আমাদেরই তাঁতিরা। বাড়ির পুরুষ কই? কি কইলি? বাড়ির পুরুষ আমার ছেলে তো দেশে নাই রে। তা আমরা জানি না রে। এই তোমার ছেলে খুঁজেছে উত্তরে, এখানে কুকুর বাণী নিয়ে যাবে। আমার ছেলে তো একটাই, কতদিন দেশে নাই। কতদিন দেখি না, কতদিন। তোমার কষ্টের কথা শুনলে মনটা আমার খারাপ হয়ে যায়। আমার কষ্টের কথা মন শুনতেই চায়। তাহলে কই? এটাই তো ভুল করছি না। কিছু কইনি? না, তোমার নাগর কই? হ্যাঁ? আমার নানা কই আমার? সেই নানার কথা আর কইস না। তোর ওই নানা ঘরের পাশে গর্তে পড়ে পা ভেঙে ফেলেছে। ওই সুরকি উঠে গর্ত হয়ে গেছে। সেই গর্ত সারাতেই যাচ্ছি নগর প্রধানের কাছে। তাহলে দেরি করো না, জলদি যাও। তাই যাই রে, তাই যাই। বানানি আবার ডাকলি কে? ওই একটা কথা ছিল। কি কথা? এই তোমার ধানের কি অবস্থা? কি? ধান। ও পান, সে তো আমি খাই না রে। আরে বুড়ি, আমি পানের কথা বলছি না, বলছি ধান ধান। সে ধান দিয়ে কি করবি? সে তো আমার দুষি চলে যাবে। ধানের কথা জিজ্ঞেস করছিস কেন? ওই আমার কিছু ধানের দরকার ছিল। ও, তোর ধানের দরকার ছিল? তা লাগলে নিবি। কিন্তু কইছিলাম কি? তা আমি জানি না রে। এই তোমার জন্য লাল করে শাড়ি বানিয়ে দিতে হবে। এই শোন, আমি এবার আর ওই লাল পাড়ের শাড়ি নিব না। তোরা ওই যে কি শাড়ি বানাতে গেলা, কি সুন্দর, কি পাতলা। আমার এই জায়গা থেকে একটা শাড়ি দে না। মসলিন শাড়ি কথা বলছো? আমার কি শাড়ি? এই জায়গা থেকে একটা শাড়ি দিবি। এত পরে রাজরানীরা কেন রে? এই জানি তোর নানা না আমার এখনো রাজরানী মনে করে। আর মহারানী কইয়া ডাকে। চল রে, আমার কি জন সম্পত্তির অভাব আছে যে আমি ওই শাড়ি পরতে পারবো না? কোথায় রাজরানীরা
এই কিছু কইলি তুমি তো জানো না নি রোমে মুসলিম শাড়ির অনেক চাহিদা আর তোমার যা অর্থ সম্পদ আছে তাতে তুমি মুসলিম শাড়ি কিনতে পারবা না। কি কইলি আমার যে ধন সম্পদ আছে এ দিয়ে আমি মসলিন শাড়ি পরতে পারবো না। চিন্তা করো না রানী, এই তোমার জন্য লাল করে শাড়ি নকশা করে বানিয়ে দেব। তাহলে তাই দে, আমার একটা লাল পাড়ে নকশা করে একটা শাড়ি দে। আচ্ছা দিব। আমি এখন যাই রে, আমার অনেক দেরি হয়ে যাইতেছে, আমি যাব নগর প্রধানের কাছে। মানে এই মন খারাপ করো না, যাওয়ার সময় আমার বাড়ি হয়ে যাও। আচ্ছা যাবো না এই ধানের কথা মনে রেখো কিন্তু। সে থাকবে রে, থাকবে। সহস্র বছরের পরিক্রমায় চুনসুরকির পথ মাটি চাপা পড়ে তৈরি হয় নতুন পথ। এই পথ দিয়ে হাবিবুল্লাহ পাঠান স্কুলে যেতেন। পথের ধারে উঁচু একটা বেদির মতো ছিল, আর সেই বেদিতে তিনি উঠে যেতেন। ভাবতেন কেন তৈরি করা হয়েছিল এটি। পরে অবশ্য বুঝতে পারেন এটি ছিল দুর্গনগরীর দ্বার। এখানে বসে প্রহরীরা জেনে নিত নগরী থেকে আসছে কিনা। ওই যে দূর ব্রহ্মপুত্রে একটি জলযানের মাস্তুল দেখা যাচ্ছে। বিন্ধ্যা পর্বত থেকে পাথর নিয়ে এই জনপদের নাবিকেরা ফিরে আসছে এখানে। গতবার বন্যা হওয়া, এবার পাথরের চাহিদা অনেক বেশি হবে। আমার মেয়েটা বড় ভয় পায়, ওকে এবার একটা কবচ কিনে দেব। উজে প্রাচীরের উপরে প্রহরীকে দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি। তোমরা সবাই মিলে পাথরগুলো নামিয়ে ফেলো।
চিঠি। কিছু না, তাহলে লুকাচ্ছিস কেন? এমনি একটা চিঠি। কিরে তোর চিঠি নাকি? এই দেখি না কি? আরে কিছু না, একটা চিঠি। আরে দেখতে দে না। আরে আরে দেখা না, দেখা না, আরে দেখি, দেখা না, আরে দেখা। কার্বন টেস্টের রিপোর্ট। আরে লেখা কি আছে আগে সেটা বল। প্রমাণ হয়েছে আমাদের এই সভ্যতা 2500 বছরের পুরনো। এখন থেকে আর কেউ আমাদের পেছনে রাখতে পারবে না। আমাদের পরবর্তী মিশন আলো। টঙ্গীরটে কত দিনের পুরনো, এখনো অনাবৃত, কিন্তু মিল রয়েছে জানখার টেকের বৌদ্ধ বিহারিকার সাথে, হয়তো আদি মধ্যযুগে। আমি এই দেয়ালগুলোর দিকে তাকিয়ে তাদের কথা ভাবতে চেষ্টা করি। তারা এখানেই আসতেন, প্রার্থনা করতেন মহামতি বুদ্ধের কাছে। কান পেতে শুনো, আমি বুদ্ধের শরণে লইলাম। ওয়ারি বটেশ্বর আসলে মিথ আর বাস্তবে কিছু নেই বলে যারা প্রশ্ন তুলেছে এতদিন, তাদেরকে চিৎকার করে বলুন আমরা এতদিন ভুল বলিনি। রজেটা পাথর আবিষ্কারের পর মিশরের ইতিহাসের যেমন 1000 বছরের অন্ধকার দূর হয়েছে, ঠিক তেমনি ওয়ারি বটেশ্বর প্রমাণ করে এ জাতি অল্প দিনের নয়, এ গৌরব অল্প দিনের নয়, 4000 বছর, হয়তো তারও বেশি। প্রণাম প্রণাম জানাই হানিফ পাঠান, হাবিবুল্লাহ পাঠান, সুফি মুস্তাফিজুর রহমান সহ এই এলাকার সবাইকে, যাদের নিরন্তর ত্যাগ, শ্রম এবং সাধনায় বাঙালি জাতির গৌরবময় ঐতিহ্য আজ এই শিকড় থেকে শেখরের দিকে উন্মোচিত হতে চলেছে। ইতিহাসে বাঙালি